আর রঞ্জিত পত্র নাম্বার দিচ্ছি, সেটা বলবো। কিসে ডকেট? আরে দেখো, কিঙ্কর ভর্তি হয়েছিস? হ্যাঁ দাদা, এই শনিবার হলাম। তুই কোডিং শিখিস নাকি খুব ভালো, ইসের কাছ দিয়ে শুনলাম, অনিকেতের কাছ দিয়ে। কোথা দিয়ে করিস? দাদা আমি কোড উইথ হ্যারি ফলো করি। প্র্যাকটিস করিস কোথায়? ভিএস কোডে? প্র্যাকটিস ভিএস কোডেই করি। আমার কয়েকটা ল্যাঙ্গুয়েজ কমপ্লিট হয়েছে। সি ভালো মতো কমপ্লিট হয়েছে, সি প্লাস প্লাস কমপ্লিট করেছি। একটু রিভিশন দিতে তা ছ ডিএসএ সাত দিনে পড়িস? আমার ডিএসএ ভালো পড়িস হয়ে নি? যাবে। ডিএসএ 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 দাদা এখনো করিনি, মানে আরডিনো প্রোগ্রামিং শিখেছিলাম আমি। প্রোগ্রামিং? বাহ। আর দাদা তোমার সাথে একবার কথা বলতাম আমি এই কোডিং টোডিং নিয়ে, কারণ কালকে আমি টিসি। শুনলাম তোর সাথে, তোর ব্যাপারে অনিকেতের কাছে। ভালো লাগলো শুনে। কালকে তুই আসিস নি কেন? কালকে কোথাও গেছিলিস? দাদা আসলে আসলে ওই আহ, মানে আমার দিদির এক্সাম ছিল তো নিতে, তো ওখানে বাড়ি থেকে পাঠিয়েছিল, তার জন্য যেতে পারিনি। তো আমি অনলাইনে ওই কোর্স আছে পাচ্ছি, ওখান থেকে দেখে নিবো। চল ঠিক আছে, অসুবিধা নেই। আর কেউ নেই নাকি? স্টার্ট করবো দাঁড়া। আমার ব্যাপারে তাহলে আর বলার কিছু নেই, তুই তো জানিসই সব। তো তো না আজকে আমরা, হ্যাঁ বল। বল। টিসিএস এর জন্য কি কি কোডিং তাও লাগে? ভালোই কোডিং লাগে, ভালোই, বেশ ভালো। সি সি প্লাস প্লাস আর
ওই রকম মানে যে কোনো একটাতে তুই স্ট্রং হলেই হলো। সি এখন জেনে লাভ নেই, জাভা পাইথনের মধ্যে যে কোনো একটাতে। অবজেক্ট ওরিয়েন্টেড একটা জেনে হ্যাঁ, রাখতে সি হবে। সি প্লাস প্লাস জাভা অথবা পাইথন যে কোনো একটাতে এক্সপার্ট হতে হবে, মানে এক্সপার্ট হতে হবে মানে মোটামুটি যেন পারিস। আর ডিএসএ খুব ভালো করে জানতে হবে, আমি আগেই বলে দিচ্ছি। ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম জানতে হবে খুব ভালো করে। জাভা, সি প্লাস প্লাস অথবা পাইথনের মধ্যে যেটাই জানবি সেটা দিয়ে একটা কোড নামাতে হবে, মেনলি একটা কোড নামাতে হবে। তুই কোড উইথ হ্যারি প্র্যাকটিস করছিস ভালো, আর এমনি কোডিং প্র্যাকটিস করার জন্য আমি বলবো হ্যাকার র্যাঙ্ক ইউজ কর। হ্যাকার র্যাঙ্ক, ঠিক আছে? ও হ্যাকার র্যাঙ্ক ওটা আবার কিসে? ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তো প্র্যাকটিস করতে পারবি অনেকগুলো, মানে ডিফারেন্ট টাইপস অফ এক্সামে কোশ্চেন যেগুলো আসে ওগুলো ওখানে দেওয়া আছে, এবং টাইমও দেওয়া আছে, প্রোগ্রামিংয়ের টাইম। ধর একটা প্রোগ্রাম দেওয়া আছে, বললো ধর সাপোজ কি বলছি, সাপোজ ধর যে কোনো একটা নাম্বার প্রাইম হয়, প্রাইম কি প্রাইম নয়, ঠিক আছে এইটা। হ্যাঁ। তো এইটা এটা তুই যখন মানে তুই প্রোগ্রামটা ওখানে যে তুই পোর্টালে দেওয়া আছে এবং তার সাথে সাথে টাইম দেওয়া আছে যে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, বুঝলি? অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি টাইমটা খুব ফ্যাক্টর করে, কারণ টিসিএস এ একটা স্মল কোডিং দেয়, মানে মানে মডারেট লেভেল কঠিন, আর একটা হার্ড দেয়। হার্ড যে কোডিংটা দেয় তার জন্য সময় দেয় 45 মিনিট। আর তোর যেটা তোর মিডিওকার যেটা দেয় সে তার জন্য দেয় হচ্ছে 15 মিনিট। এবার ভাব 15 মিনিটের মধ্যে তোকে নামাতে হলে তোকে আগে কোশ্চেন পড়তে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী ভ্যারিয়েবল নিতে হবে। আবার শুধুমাত্র প্রোগ্রাম করলাম আর রান করিয়ে দিলাম তাহলেও হবে না, হিডেন টেস্ট কেস থাকে, মানে কিছু কনসিডারেশন থাকে। যে তুমি ধরো, আমি আগের দিনও বলছিলাম, তুই যে শনিবার দিন যে তুই ধর দুটো ভ্যারিয়েবল নিয়েছিস, কেউ হয়তো 4টে ভ্যারিয়েবল নিয়েছে, তুই দুটো ভ্যারিয়েবল দিয়ে সেম লজিক লাগিয়ে তুই প্রোগ্রামটা রান করে দিয়েছিস, ও 4টে নিয়েছে, ওর সিলেকশন হবে না, তোর হয়ে যাবে। কারণ দেখে যে তুই কম ভ্যারিয়েবল নিচ্ছিস, মানে কি মেমোরি ইউটিলাইজেশন তুই কম করে সেম কাজটাই করে দিচ্ছিস, রাইট? তাই জন্য টাইম কমপ্লেক্সিটি কমে যাচ্ছে প্রোগ্রামিংয়ের। তো সেই ক্ষেত্রে তোকে সিলেকশন করবে, অনেকগুলো ফ্যাক্টর হয় রে, শুধুমাত্র আমি কোডিং লিখলাম আর রান করিয়ে দিলাম এখানে সেই ব্যাপারটা না। যাই হোক, আজকে না, আমরা আমাদের টপিকে আসি। হ্যাঁ বল। লাইন কমাতে হবে, প্লাস হচ্ছে কনসেপ্ট কম কনসেপ্টে বেশি করে নিতে হবে এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তোদের একটা সাবজেক্ট আছে দেখবি লিনিয়ার সার্কিট বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সাবজেক্টটাই আমি পড়াবো। তো লিনিয়ার সার্কিট বলার আগে আমাকে আগে জানতে হবে যে অ্যাম্পলিফায়ার কি। বলো, তুমি বলো অ্যাম্পলিফায়ার কি। অ্যাম্পলিফায়ার হচ্ছে আমাদের দুই রকমের অ্যাম্পলিফায়ার হয়, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, কারেন্ট অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, তো অ্যাম্পলিফায়ার কি, বেসিক্যালি অ্যাম্পলিফায়ার কি? অ্যামপ্লিটিউডকে বাড়িয়ে দেওয়া। আচ্ছা, তার মানে বেসিক্যালি অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা কিনা ইউজ করা হয় ভোল্টেজ এবং কারেন্ট অর পাওয়ার অফ আ সিগন্যালকে পাওয়ার ইনক্রিজ করার জন্য। অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আমি একবার ছোট্ট করে জাস্ট লিখছি, আজকে ইন্ট্রোডাকশন, আজকে বেশি কিছু বলবো না, বাট যেগুলো তুই জানিস সেগুলোই আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, মানে এইটা থেকে কেন আমরা আসলাম অপ অ্যাম্পে সেটাও বলবো। So an amplifier is an electronic device which is used to increase কি হতে পারে, the voltage, তাই তো? ভোল্টেজ, কারেন্ট আর পাওয়ার। হ্যাঁ, কার কার ভোল্টেজ কারেন্ট পাওয়ারকে আমরা ইনক্রিজ করব সিগন্যালের। সিগন্যালের ডেফিনেশন কি জানিস? সিগন্যালের ডেফিনেশন, সিগন্যাল একটা তোমার কোনো ওয়েভ। ঠিক, সে তো ওয়েভ। সিগন্যাল হচ্ছে একটা কি বলবো ফাংশন, যেটা কিনা টাইম, প্রেশার, টেম্পারেচার, এনি টাইপ অফ তোর ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। ওকে, লাইক আমি এটাকে একটা সিগন্যাল বলতে পারি, কারেক্ট? সিগন্যাল মানেই যে সবসময় সাইনোসোডিয়াল, সবসময় স্কোয়ার ওয়েভ, সবসময় ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে তার কোনো মানে নাই। এই যে আমি এই সিগন্যালটা আঁকছি ধর, এটাও একটা কিন্তু সিগন্যাল, বিকজ এটা যদি টাইম অ্যাক্সিস হয় আর এটা যদি এফ অফ এ টি হয়, তাহলে এই টি এর প্রত্যেকটা রেসপেক্টে আমরা কিছু না কিছু ভোল্টেজ পাচ্ছি, রাইট? হ্যাঁ হ্যাঁ। আবার এখানে টাইমের বদলে এখানে আমরা বললাম টেম্পারেচার দিচ্ছি, প্রেশার দিচ্ছি, তাহলে প্রত্যেকটা টাইম অথবা প্রেশার মানে এক্স অ্যাক্সিসের উপর ওয়াই অ্যাক্সিস ভ্যারিয়েবল। তাহলে কি হচ্ছে, ফাংশন হচ্ছে একটা কি, একটা হচ্ছে কোনো একটা এনি টাইপ অফ ভ্যারিয়েবলের কি ওপর ডিপেন্ডেন্ট, রাইট? যেটা চেঞ্জ হওয়ার জন্য তো ওভারঅল কি হয়, ভ্যালুটা চেঞ্জ হয় ফাংশনের।
এবং ওই ফাংশনের প্রত্যেকটা ভ্যালুকে প্লট করলে যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আসে তাকে অ্যাজ এ সিগন্যাল বলি, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? এস এস দাদা। কেমন দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ এখানে আমরা নিচ্ছি হচ্ছে একটা সাইনোসয়েডাল সিগন্যালকে আঁকার জন্য আমরা কি করছি দেখ, আমরা বলছি ধর টি ইজ ইকুয়াল টু 0-তে 0, টি ইজ ইকুয়াল টু π/2-তে 1, টি ইজ ইকুয়াল টু পাইতে আবার 0, আবার হচ্ছে সরি হ্যাঁ π/2-তে 1, ঠিক আছে, আবার এখানে 0, এখানে আবার 0 পাইতে, আবার 3π/2-তে -1, ঠিক আছে। মানে কি হচ্ছে, মানে টাইমের প্রত্যেকটা ভ্যালুর রেসপেক্টে আমরা কিছু কিছু অ্যাম্পলিটিউড মানে কিছু কিছু ভোল্টেজ রিডিং পাচ্ছি, ওকে, -1, হ্যাঁ। আবার ধর চলে আসলো হচ্ছে 2π-তে 0, আবার ধর 5π/2-তে 1। তার মানে কি হচ্ছে, এবার এই প্লটগুলো যোগ করলে একটা কিসের মতো সিগন্যাল তৈরি হচ্ছে, মানে কার মতো Sinusoid. দেখতে হবে, একটা স্ট্যান্ডার্ড Sinusoid. ফরমেশনকে ফলো আপ করবে, যেটাকে আমরা সাইনোসোডিয়াল সিগন্যাল বলি, জানতি সেটা? তার মানে ফাংশন মানে তার মানে সিগন্যাল হচ্ছে একটা ফাংশন যেটা কিনা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আছে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে টাইম কি কারোর উপর ডিপেন্ডেন্ট না, টেম্পারেচার কারোর উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। তো এই রকম কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে যখন কোনো একটা ফাংশন ডিপেন্ডেন্ট হয় এবং তার জন্য আমরা কিছু রিডিং পাই, সেটাকে যখন আমরা প্লট করব, প্লটের মাধ্যমে যে জিওমেট্রিক্যাল ফিগার বা রিপ্রেজেন্টেশন আসবে সেটাকেই আমরা বলি কি, সেটাকেই আমরা বলি তোমার সিগন্যাল। এবং সেই সিগন্যালের ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড পাওয়ারকে আমরা ইনক্রিজ করার জন্য যে ইলেকট্রনিক্স ডিভাইস, যেখানে আমরা প্যাসিভ অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করে ডিজাইন করছি, ঠিক আছে, তাকেই বলা হয় অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। যেমন এইটার কথা বলছি, এটা +1, কোথায় +1 হয়েছে, π/2-তে, পাইতে 0, 3π/2-তে -1। তার মানে কি হচ্ছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি যে এই টাইমের রেসপেক্টে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটাতে কখনো 1, কখনো -1, কখনো 0 এরকম ভোল্টেজ দিচ্ছে সাম টাইম ইনস্ট্যান্টে, তাই তো? তখন সেটাকে আমরা বলবো তোমার সিগন্যাল, ঠিক আছে। তো সিগন্যাল এরকম হতে পারে। এবার স্কোয়ার ওয়েভ আঁকলে সেটাও হতে পারে। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে শুধুমাত্র দুটো স্টেট থাকবে, এতগুলো স্টেট থাকবে না, মানে ধর হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো অ্যাম্পলিফায়ারের ব্যাপারটা বোঝা গেল। অ্যাম্পলিফায়ারের মেন ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে এই ধরনের সিগন্যালগুলো, এটাকে কি সিগন্যাল বলে জানিস? এটাকে বলা হয় র্যান্ডম সিগন্যাল। তোরা কমিউনিকেশন যখন পড়াবে দেখবি র্যান্ডম সিগন্যাল বলে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড সিগন্যাল, ঠিক আছে, ওইগুলো হচ্ছে র্যান্ডম সিগন্যাল। এইগুলো নিয়েই ম্যাক্সিমাম কমিউনিকেশন আলোচনা করবো, কারণ আমাদের ভয়েস স্পিচ মানে আমি এই যে কথা বলছি এই সিগন্যালটা নিশ্চয়ই কখনো সাইনোসোডিয়ালের মতো হবে না, এই সিগন্যালটা এইরকমই নেচারের হবে, কিন্তু এই সিগন্যালটাকে প্রপার রিকনস্ট্রাক্ট করে সাইনোসোডিয়াল ফর্মে আমরা বানাবো, কেন আমাদের যে এন্টায়ার যে কানেকশন ইলেকট্রিক্যালের সব কিছু এসি মেজরিটি পার্টে রয়েছে আর ডিসি তোর মাইনরিটি পার্টে রয়েছে, কারেক্ট? হ্যাঁ কি না? কারণ আমার বাড়িতে আমার এখন ল্যাপটপ চলছে, এগুলো সব ব্যাটারিতে অপারেট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই এখন ল্যাপটপ থেকে যে সিগন্যালটা পাস করছে সেই সিগন্যালটা যদি কোনো ওয়্যার মিডিয়াম দিয়ে যায়, ওয়্যারলেস মিডিয়াম দিয়ে যায়, সেটা অলওয়েজ ইন টার্মস অফ এসি নেচারেই হবে, ঠিক আছে, কখনোই ডিসি নেচারে হবে না, ওকে। তো সেই একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এই অ্যাম্পলিফায়ারের কাজ কি? এই অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে এই যে পিক টু পিক ভ্যালু আছে, এই যে পিক টু পিক ভ্যালু, এটাকে কি বলে? পিক টু পিক ভ্যালু, ভিপিপি, তাই তো? পিক টু পিক ভ্যালু। এই পিক টু পিক ভ্যালুকে চেঞ্জ করার জন্য আমরা কিছু সার্কিটের অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই সার্কিটের দ্বারা যখন এই সিগন্যাল, ধরো কোনো একটা, এটাকে ধরো অ্যাম্পলিফায়ারের একটা বক্স, ঠিক আছে, এই অ্যাম্পলিফায়ারের বক্স আছে এখানে, ওকে, ভালো কথা। আর এই যে অ্যাম্পলিফায়ারের এই একটা ব্লক ধরছি, যার মধ্যে আমাদের বেসিক্যালি কি আছে, অ্যাম্পলিফায়ার হিসাবে ট্রানজিস্টরকে ইউজ করা হয়, কারেক্ট? হ্যাঁ। যার নাম যাকে ভাঙলে স্প্লিট করলে বলা হয় ট্রান্সফার রেজিস্টার, হয়তো পড়ে থাকবে। এটা পড়িনি আমি। ট্রানজিস্টরের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ট্রান্সফার রেজিস্টার, ঠিক আছে। তো এখানে আমরা কি করছি, এখানে যে একটা সাপ্লাই দেওয়া হয় সেটাকে বলা হয় বায়াসিং সাপ্লাই, সেটা প্লাস ভিসিসি হয়, আমরা জানি। আর নিচের এই পোর্শনটাকে গ্রাউন্ড করা হলো, এখানে আমরা ইনপুট সিগন্যাল দিলাম, ইনপুট সিগন্যালটা সামহাও এরকম হলো, কারেক্ট? এবার আমরা আউটপুট কি পাবো? আউটপুট পাবো এতটা বড় একটা সিগন্যাল, তাই তো? মানে যে কোনো টাইপ অফ, আমরা যদি তোমার স্পিকার দেখি যেগুলো হচ্ছে দিয়ে মানুষ গান গায় বা ওইসব ফাংশন ইউজ করা, সেগুলো ওয়ান টাইপ অফ, তার মধ্যে কি থাকে, তার মধ্যে বেসিক্যালি একটা ট্রানজিস্টার আর কিছু প্যাসিভ এলিমেন্টের কম্বিনেশন থাকে,
যে কিনা তোর কি করে এই স্মল স্পিচ, এই যে ভয়েস সিগন্যাল, এটাকে ধরলাম আমরা লেটস সে এটা একটা ভয়েস সিগন্যাল, এই ভয়েস সিগন্যালের কি করে স্পিচটাকে ইনক্রিজ করে দেয় যাতে কিনা এটা অনেক দূরবর্তী স্থানে থাকা কোনো ব্যক্তিও শুনতে পারে। কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা কি করি, এখানে আমরা সামহাউ কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা এই ভয়েস সিগন্যালটা যে বা যা ইনপুট সিগন্যাল আছে তার ভোল্টেজকে ইনক্রিজ করিয়ে আমরা এইরকম আউটপুট পেতে পারি, কখনো আমরা কারেন্টকে ইনক্রিজ করিয়ে পেতে পারি, কখনো আমরা পাওয়ারকে ইনক্রিজ করিয়ে পেতে পারি। এবার এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে যে কী ধরনের অ্যাপ্লিকেশানে আমরা অ্যাম্পলিফায়ারকে ইউজ করব। যেখানে আমাদের দরকার যে ভোল্টেজ গেন, সেখানে আমরা ভোল্টেজ গেন যেখানে যেই ধরনের অ্যাম্পলিফায়ার ডিজাইন করলে ভোল্টেজ গেনটা বেশি পাওয়া যায় সেখানে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার ইউজ করবো, মানে বেসিক্যালি বলতে গেলে ভোল্টেজ ফলোয়ার সার্কিট যেটাকে বলা হয়, ওরা তোরা পড়ে এসেছিস তাই তো। আর ঠিক আছে, বা যেখানে আমাদের ভোল্টেজ মানে গেনটা দরকার হচ্ছে, যেখানে আমার ভোল্টেজটা মেজরিটি পার্ট, সেখানে আমরা ট্রানজিস্টারের আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার, একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। তো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার ইউজ করবো। যেখানে আমাদের কারেন্ট অ্যাম্পলিফিকেশনের দরকার সেখানে আমরা নর্মাল বিজেটির যত রকম কম্বিনেশন আছে, সাধারণত জেনারেলি ক্ষেত্রে যত স্ট্যান্ডার্ড তোরা ইলেকট্রনিক্সের বই দেখবি আজ পর্যন্ত মার্কেটে, বা আমি নিজেও পড়েছি আমার লাইফে, তারা সব কমন এমিটার দিয়ে ডিজাইন করে। কারণ কমন এমিটারে তোর সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো বেটার হয়। কারণ তুই যদি ইন টার্মস অফ যদি ফেস ডিফারেন্স দেখিস ইনপুট আউটপুটের মধ্যে, ওটা 180 ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু এদিকে যদি সিসি আর সিবি কমন বেস কমন কালেক্টর দেখিস যায় 0 ডিগ্রি ফেস শিফট হয় ইনপুট আউটপুটের মধ্যে। তো এছাড়া ভোল্টেজ গেন, কারেন্ট গেন, সমস্ত প্যারামিটারগুলো যদি আমরা দেখি তাহলে সব থেকে বেস্ট হচ্ছে কমন এমিটার। এই জন্য কমন এমিটারকে লার্জার অ্যাপ্লিকেশন এবং সমস্ত ইলেকট্রনিক সার্কিটের মডেলিংয়ে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের তোর কারেন্ট গেনটা খুব বেশি দরকার, মানে ডার্লিংটন পেয়ার ইউজ করবো, সেখানে কিন্তু আবার দেখবি কমন এমিটারও ইউজ করা হয়, ঠিক আছে। বাট আবার অনেক ক্ষেত্রে সিসিসিবি কম্বিনেশনকেও আনা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোর ধর কি বলে কমপ্লিমেন্টারি পুশপুল অ্যাম্পলিফায়ার, এই সমস্ত জায়গায় দেখবি আবার কমন কালেক্টর কমন বেসকে বেশি ইউজ করা হয়েছে। তো এগুলো ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশনের বেসিসে। এবার পাওয়ার অ্যাম্পলিফায়ার কি, পাওয়ার অ্যাম্পলিফায়ার যেটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি, ক্লাস বি পুশপুল, সেখানে আবার কি হবে, সেখানে ট্রানজিস্টার তো ইউজ করবো, কিন্তু সেই ট্রানজিস্টারগুলো নর্মাল ট্রানজিস্টার বিজেটি মানে যেগুলো মার্কেটে পাওয়া যায়, বুঝতে পারছি তো, BC547 ওই ধরনের নাম্বারিংয়ে থাকে না, একটু ডিফারেন্ট নাম্বারিংয়ে থাকে, এবং যার কারেন্ট হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি বেটার, ঠিক আছে, বা ভোল্টেজ হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি বেটার। তো ওই ধরনের অ্যাম্পলিফায়ারগুলো আমরা কখন ইউজ করি, যখন আমাদের সিগন্যালের পাওয়ারের কিছু চেঞ্জেস আনতে হবে, পাওয়ারকে অ্যাম্পলিফাই করার দরকার হবে, তাই তো? হ্যাঁ, ইয়েস অর নো? ঠিক আছে। কিন্তু যেটা আমাদের এই ট্রানজিস্টার ফ্যামিলির সব থেকে বড় প্রবলেম ছিল, তার 1 নম্বর পয়েন্ট যদি আমাকে বলিস, দেখ ভাই তুই যদি কোনো, দেখ এটা কি লিখেছিস, এটা কি লিখেছিস, লিনিয়ার সার্কিট, কারেক্ট। ট্রানজিস্টার দিয়ে যদি আমরা কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বানাই সেটা লিনিয়ার হবে কি হবে না বল? লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে কি জানিস? ভোল্টেজ কারেন্ট গ্রাফটা ফলো করবে। দেখ লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে এখানে যদি এইচ অফ টি থাকে, সাম প্যারামিটার এইচ অফ টি, আর আউটপুট যদি ওয়াই অফ টি হয়, আর ইনপুট যদি এক্স অফ টি হয়, এক্স অফ টি মিনস রেসপন্স অফ আ সিগন্যাল, সরি এক্সাইটেশন অফ আ সিগন্যাল, এক্সাইটেশন অফ আ সিগন্যাল, ওয়াই অফ টি হচ্ছে রেসপন্স অফ আ সিগন্যাল, ঠিক আছে, বা রেসপন্স অফ আ সার্কিট। তো ওয়াই অফ টি অলওয়েজ কী হবে, এই প্যারামিটার এইচ অফ টি ইনটু এক্স অফ টি হবে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে এইটা হয়ে যায় রিলেশন আউটপুট আর ইনপুটের মধ্যে, ঠিক আছে। এই রিলেশনটাকে যদি প্রপারলি ফলো করে তাহলে এটাকে লিনিয়ার সার্কিট বলবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ট্রানজিস্টার দিয়ে ইউজ করছি, ট্রানজিস্টার নিজেই সবসময় রিজিয়ন চেঞ্জ করতে থাকে, নয় কাট অফে শিফট হয়ে যায়, নয় তোর স্যাচুরেশনে শিফট হয়ে যায়। মানে এই ট্রানজিস্টারের কিউ পয়েন্টটাকে লোড লাইনের মিডে রাখানো খুব ডিফিকাল্ট হয়, তাই না? তাই তো? কেন বলতো? দেখি কত কনসেপ্ট তোর তৈরি হয়েছে ইলেকট্রনিক্সে, দেখি কেন লোড লাইনের মাঝখান থেকে এটা মাঝে মাঝেই ট্রানজিস্টার দিয়ে যখনই আমরা অ্যাম্পলিফায়ার শিফট মানে বানাই, তখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টই হয় হচ্ছে এই কিউ পয়েন্টটাকে এই লোড লাইনের মিড পয়েন্টে সেট করা,
যাতে কিনা প্রপার অ্যাম্পলিফিকেশন হয়। কিন্তু আমরা দেখি ওখানে উপরে যদি একটু কিউ পয়েন্টটা সিলেক্ট করে দিই তাহলে উপরের অ্যাম্পলিফায়ার পোর্শন কেটে যাবে, তারপর নিচের অ্যাম্পলিফায়ার পোর্শন কেটে যাবে, তাহলে ক্লিপ হয়ে যাবে। তো মিডিলেই রাখতে হবে লোড লাইনের ওটা। ক্লিপ ঠিক নয়, Q1 Q2 এখানে চলে এসেছে, এখন কিউটা শিফট হয়। তো সেই ক্ষেত্রে কাট অফ বা স্যাচুরেশন রিজিয়নের দিকে যাচ্ছে। কিন্তু কেন কেন ট্রানজিস্টরকে মানে কিউ পয়েন্টকে সেট করা আমাদের এত ডিফিকাল্ট হচ্ছে? বায়াসিং এর জন্য এত ধরনের সার্কিট বানানো হচ্ছে, মানে অটোমেটিক্যালি কি হচ্ছে, অটোমেটিক্যালি বাল্ক হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ অটোমেটিক্যালি ইলেকট্রনিক্স ডিভাইসটা বাল্ক হয়ে যাচ্ছে। কেন এই কিউ পয়েন্টটাকে এত গুরুত্ব দিয়ে এত কিছু মেনটেন করা হয় কেন? কারণ ট্রানজিস্টর টেম্পারেচার সেনসিটিভ। ইয়েস অর নো? এটাই হচ্ছে মেন অ্যান্সার। যখনই ট্রানজিস্টরের অ্যাক্রসে সামহাউ কোনোভাবে জাংশনের অ্যাক্রসে হিট ডিসিপেশন বাড়তে থাকে, তখনই লিকেজ কারেন্ট ফ্লো করা স্টার্ট হয়ে যায়, যেটা অনেক সময় কমন বেস কমন এমিটারের জন্য আইসিও আইসিবিও এসব পড়েছিস। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। তো এই লিকেজ কারেন্ট বেড়ে যাওয়ার জন্য ডেফিনেটলি অটোমেটিক্যালি আরও কি হয়ে যায়, আরও জাংশনের একটা রেজিস্ট্যান্স থাকে, তো জাংশনের একটা পাওয়ার ডিসিপেশন বাড়তে থাকে, তো ডেফিনেটলি কিউ পয়েন্টার বা মিড পয়েন্টে থাকে না, কিউ পয়েন্ট আইদার স্যাচুরেশন বা আইদার কাট অফ রিজিয়নের দিকে মুভ করতে থাকে। তার জন্য ট্রানজিস্টর কিন্তু প্রপার অ্যাম্পলিফিকেশন প্রোভাইড করতে পারে না। কখন এটা দেখতে পারি দাদা? এটা কখনো তোরা প্র্যাকটিক্যাল করে দেখেছিস কিনা, তোদের কলেজ দেখিয়েছে কিনা জানি না। যদি ইনপুট সিগন্যাল তুই নাও দিস, তাহলে তো লিনিয়ার সার্কিট বলতে কি বোঝায়? ইনপুট না দেওয়া মানে আউটপুটও হবে না, আউটপুটও কিছু থাকবে না, কারেক্ট? কারেক্ট। কিন্তু ইনপুটে নো সিগন্যাল অ্যাপ্লাই করার সত্ত্বেও আউটপুটে কিছু না কিছু একটা সিগন্যাল পাচ্ছি ডিউ টু এই বায়াসিং সার্কিটের জন্য, কারেক্ট? তাহলে কি এটা লিনিয়ার সার্কিট হতে পারলো? ডেফিনেটলি না। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড নম্বর পয়েন্ট হচ্ছে যে ইনপুট সিগন্যাল প্রেজেন্ট থাকলেও আউটপুট তো পাচ্ছি, কিন্তু অনেক সময় যদি সামহাউ কোনো রকম কারণে যদি ভিসিসি ভ্যারিয়েশন হয়, ঠিক আছে, কিন্তু আমাদের এক্সপ্রেশন অনুযায়ী কি বলছে, ওয়াই অফ টি এক্স অফ টি এর সাথে ডিপেন্ডেন্ট, নট ভিসিসির সাথে, কারেক্ট? এখানে ভিসিসির কোনো এক্সপ্রেশনই নেই, কিন্তু এখানে ভিসিসি কিন্তু ইন্টারফেয়ার করে ফেলছে। মানে আমরা ইনপুট সিগন্যাল দিলাম, আউটপুটে আমরা অ্যাম্পলিফাইড ভার্সনে আউটপুট পাবো, কিন্তু এই ভিসিসির ভ্যারিয়েশনের জন্য কিন্তু আউটপুটে একটা ডিস্টরশনও সামহাউ ক্রিয়েট হতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে ইনপুট ভোল্টেজ দিলি এবং ভিসিসির পাওয়ার সাপ্লাইয়ের কোনো রকম ভ্যারিয়েশনের হলে আমার আউটপুটের ডিস্টরশন কিন্তু ডেভেলপ হবে বা আউটপুট ডিস্টর্টেড আউটপুট পাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রানজিস্টর দিয়ে ফার্দার এগোনো সম্ভব নয়। এছাড়া হচ্ছে ট্রানজিস্টর অনলি এসিকেই অ্যাম্পলিফাই করতে পারে, ডিসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করার কথা কখনো শুনেছিস? হ্যাঁ না। যদি কখনো আমাদের এরকম রিকোয়ারমেন্ট আসে ইন ফিউচার, তাহলে আমরা কি করব? তাহলে কি আমাদের ট্রানজিস্টর দিয়ে হবে? তারপর আজকে তুই দেখতে পাচ্ছিস যে কোনো গায়ক বা যে কোনো মানুষ সবাই তার গলাকে কুমার শানুর গলা বানিয়ে দিতে পারে, হিমেশ রেশমিয়া বানিয়ে দিতে পারে, রাইট? কেন বানাতে পারে? কারণ এই যে আমরা ভয়েস যে সিগন্যাল আছে তার উপরে ম্যাথামেটিক্যাল অপারেশন আমরা করতে পারছি, কারণ এখন অনেক ধরনের অ্যাপসও আছে যেখানে অনেকে মজা করার জন্য তোর ভয়েসটাকে মেল ভয়েস, ফিমেল ভয়েস, মানে একটু বয়স্কদের ওল্ড এজ ভয়েস, বাচ্চাদের ভয়েস, এগুলো বানানো যায়। তো এইসব অ্যাপসও দেখেছিস তো? অ্যাকচুয়ালি এর ভেতরে ফান্ডাটা কি আছে? ফান্ডাটা হচ্ছে তোর যে ভয়েস বা স্পিচ সিগন্যাল আছে, সেই সিগন্যালের ওপর ম্যাথামেটিক্যাল অপারেশন করা যাচ্ছে। মানে দুটো সিগন্যালকে অ্যাডিশন করে দিলাম, দুটো সিগন্যালের মধ্যে মাল্টিপ্লিকেশন করলাম, ডিভিশন করলাম, ইন্টিগ্রেশন করলাম, ডিফারেন্সিয়েশন করলাম, বাট সেটা কিন্তু ট্রানজিস্টর দিয়ে পসিবল ছিল না। ট্রানজিস্টর শুধুমাত্র কি করে, কোনো একটা সিগন্যাল, সেটা মেবি ভোল্টেজ হতে পারে, মেবি কারেন্ট হতে পারে বা পাওয়ার হতে পারে, তার ভোল্টেজ পাওয়ার বা কারেন্টের ইনক্রিমেন্টে হেল্প করে, রাইট? ওকে, বাট তার উপরে কখনোই ম্যাথামেটিক্যাল অপারেশন চালাতে সে পারে না, বা ট্রানজিস্টরের সেই ক্ষমতাটা ছিল না। এই জন্য আমরা 19 সেঞ্চুরির লাস্টের দিকে এসে আমরা আর নিজেদেরকে ইলেকট্রনিক্সে ডেভেলপ করতে পারছিলাম না ভাস্ট ভাবে, আমাদের একটা লিমিটেশন হয়ে গেছিল। যে এরপরে আমরা ভাবছিলাম যদি সিগন্যালের ওপরে ম্যাথামেটিক্যাল অপারেশন আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা অনেক ধরনের সিগন্যাল ডিজাইনও করতে পারি। এবং যবে থেকে অপএম্প এসছে তারপরেই কিন্তু ইনস্ট্রুমেন্টেশন ডোমেনে অনেক বেশি ডেভেলপমেন্ট এসছে। তোর তো ইনস্ট্রুমেন্টেশন না ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কোনটা? ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট নাই, কমিউনিকেশন আছে। আচ্ছা, কমিউনিকেশন আছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টেশন বা আগের সেমিস্টারে বা এই সেমিস্টারে তোদের মেজারমেন্টে পড়বি ওয়েভ জেনারেটর বা ফাংশন জেনারেটর, তাই না, সিগন্যাল জেনারেটর, এই সমস্ত জেনারেটর এইগুলো বানানো কিন্তু পসিবল ছিল না, ওয়েভ জেনারেটর বা এগুলো। কেন? কারণ ট্রানজিস্টর দিয়ে এগুলো পসিবল ছিল না। যদিও বা করানোর চেষ্টা করা হতো, তাহলে সার্কিট অনেক বাল্ক হয়ে যেত। তো ইলেকট্রনিক্স বা যে কোনো ইঞ্জিনিয়ারদের কাজ কি, যে কম্প্যাক্টে আমরা কি করব,
মার্কেটে বেটার প্রোডাক্ট দেবো, যেখানে মাল্টিপল ফিচার্স থাকবে বাট কম্প্যাক্ট থাকবে, তাই তো? হ্যাঁ কি না? ধীরে ধীরে মোবাইল ছোট হচ্ছে, চিপ ছোট হচ্ছে, কম্পিউটারের স্ট্রাকচার ছোট হচ্ছে, তাই না? কম্পিউটারের ফার্স্ট জেনারেশন কম্পিউটার এখনকার কম্পিউটারের মধ্যে পার্থক্য। এরপরে দেখবি আরও যখন জেনারেশন বাড়বে, আরও 20-30 বছর, তখন পকেটে তুই ল্যাপটপ নিয়ে ঘুরছিস, পকেটে কম্পিউটার নিয়ে ঘুরছিস, মানে এরকম ব্যাপার, ঠিক আছে? মোবাইল আরও ছোট হয়ে গেছে, মোবাইল থাকবেই না, হয়তো ধর একটা ওয়াচ পড়লি, হলোগ্রাফিক স্ক্রিনের মধ্যে তুই টাচ করে করে তুই কাজ করছিস, কারেক্ট? ইয়েস অর নো? এইভাবে ডেভেলপ হচ্ছে। তো সেইখানে ওই সময় কি হয়ে গেছিল, ট্রানজিস্টারের কিন্তু ডেভেলপমেন্টের, মানে ট্রানজিস্টার দিয়ে আর আমরা ফার্দার কিন্তু এগোতে পারছিলাম না। এর জন্য আমাদের নিয়ে আসা হলো একটা স্পেশাল টাইপ অফ সার্কিট, বা সার্কিট বলবো না, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, তা সেটাকে বলা হচ্ছে অপ অ্যাম্প, ঠিক আছে? যার ইন্ট্রোডিউস এখন আমরা করতে চলেছি, অপ অ্যাম্প। অপ অ্যাম্প, এই অপ অ্যাম্পের মানে কি দাদা? এই অপ অ্যাম্পের মানে হচ্ছে, কেউ আর জয়েন করেনি তো? ওকে, এই অপ অ্যাম্পের মানে হচ্ছে, এইটা মিনস হচ্ছে অপারেশনাল। অপারেশনাল, অপারেশনাল মানে কি? যে কোনো টাইপ অফ ম্যাথমেটিক্যাল অপারেশনকে বলছে ম্যাথমেটিক্যাল, তাই তো? যেমন অপারেশনাল বলতে, যেমন তোর সিগন্যালের অ্যাডিশন করছি, সিগন্যালের সাবট্রাকশন করছি, সিগন্যালের মাল্টিপ্লিকেশন করছি, সিগন্যালের কি করছি, ইন্টিগ্রেশন করছি, তাই তো? হ্যাঁ, সিগন্যালের ডিফারেন্সিয়েশন করছি, ওকে? তার মানে এটা, আর এটা কি হলো, এটা মানে তো অ্যাম্পলিফায়ার জানিস, তাই তো? তাহলে আমরা এমন একটা ইন্টিগ্রেটেড সার্কিট, মানে এমন একটা আইসি কে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, যার দ্বারা আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশনও সম্ভব হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্পলিফায়ার তো আমাদের বাই ডিফল্ট দিচ্ছে, মানে 2 in 1 আমরা পেয়ে যাচ্ছি। সেটাই হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? অপারেশনাল অ্যাম্পলিফায়ার ডিজাইন করা হয় বেসিক্যালি ডাইরেক্ট কাপেল ট্রানজিস্টার দিয়ে, মানে ডাইরেক্ট কাপেল কনফিগারেশন দিয়ে। কীরকম ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ারটা? বেসিক্যালি অপ অ্যাম্পার কিছুই না, একটা ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ার সার্কিট, ঠিক আছে? ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে, যদি উল্টো করে সার্কিট করে দিয়েছে। দেখ, ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে এইটা, হ্যাঁ, R1। বায়াসিংয়ের জন্য কোনো ক্যাপাসিটর বা ট্রান্সফরমার থাকবে না। হ্যাঁ বল। না, ডাইরেক্ট কাপেলে ট্রান্সফরমার থাকে না, এটা ধর একটা আর ইনপুট সিগন্যাল, ট্রান্সফরমার ক্যাপাসিটর থাকবে না ওই কাপলিং এর জন্য। এটা ধর V1 ইনপুট সিগন্যাল, ঠিক আছে? এখানে ধর এটা হচ্ছে, বুঝতে পারছি, আরসি, এটা আছে আরই, আর এটা হচ্ছে আরবি ধর, কিন্তু এখানে আরবি 1, এখানে আরই 1, এখানে আরসি 1, ঠিক আছে? এটা গেল, এটা কার সাথে কানেক্টেড হবে? প্লাস ভিসিসির সাথে, কারেক্ট? এই প্লাস ভিসিসির সাথে আরেকটা এরকম ট্রানজিস্টারকে নিলাম, এখানে হয়ে যাবে RE2, কারেক্ট? আর এখান থেকে কি বেরোবে? ডাইরেক্ট কাপেল তো, একটু বাদে আমি বোঝাবো এটা। এখান থেকে দুটো আউটপুট টার্মিনাল বেরোবে, কালেক্টর থেকে আউটপুট টার্মিনালকে টানা হয়েছে, কারেক্ট? হ্যাঁ, এখানেও একটা আরসি আছে, ধর RC2 আছে, RC2, ওকে? আর এখানে ধর আরেকটা এসি সাপ্লাই দিয়েছি V2। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ার, বিকজ এখানে কোনো কাপলিং নেই, কারেক্ট? আর ট্রান্সফরমার দিয়েও কাপলিং করিনি, না ক্যাপাসিটার দিয়ে করেছি, ডাইরেক্টলি কানেক্ট করেছি। এবার কথাটা হচ্ছে, এইটা অপ অ্যাম্পের মধ্যেই থাকে, বাট এটাকে ডিজাইন করার আগে এটা একটা ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ার তখনই হতে পারবে যখন কি না, ভাই ভালো করে মনে রাখ, যখন কি না এই ট্রানজিস্টারটা, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এই Q1 আর Q2 ট্রানজিস্টারের যখন বেস RB1 যখন এর RB2 এর সাথে ইকুয়াল হবে, ক্লিয়ার? এবং আরেকটা সেকেন্ড কন্ডিশন, এখানের বেস কারেন্ট IB1 যখন এর বেস কারেন্ট IB2 এর সাথে ইকুয়াল হবে, তাহলে কখন আমরা একটা ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ার বানাতে পারবো, এবং যেটা দিয়ে আমরা একটা অপ অ্যাম্প ডিজাইন করতে পারবো। অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, ঠিক আছে? আমাকেই তো বারকে জিজ্ঞাসা করেছিল এই কোশ্চেনটা। তো IB1 যখন IB2 অথবা IE1 এমিটার কারেন্ট, যেহেতু এটা কি কমন এমিটার অ্যাম্পলিফায়ার, তাই তো? হ্যাঁ, এটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার, শিওর তো? হ্যাঁ, হ্যাঁ, কমন এমিটারই আছে। তাহলে IB1 = IB2, ঠিক আছে? যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে তখনই একমাত্র বলতে পারবো
যে এখান থেকে একটা ডাইরেক্ট কাপেল বানানো যায়। শুধু কি একটাই কন্ডিশন দাদা? না, একটা হলো। সেকেন্ড কন্ডিশন কি হবে? সেকেন্ড কন্ডিশন হবে যদি এই ট্রানজিস্টরের বিটা 1 কারেন্ট গেইন যদি এই ট্রানজিস্টরের বিটা 2 এর সাথে ইকুয়াল হয়, তাহলে কারেন্ট গেইন বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2 ইজ ইকুয়াল টু বিটা যদি হয়, তবে আমরা সেকেন্ড কন্ডিশন বলতে পারি। তাহলে এই দুটো কন্ডিশন ম্যাচ খেলে আমরা কিছুটা মানে এগিয়ে গেলাম। হ্যাঁ, যে এই রকম দুটো ট্রানজিস্টরকে নিয়ে আমরা ডাইরেক্ট কাপেল দিয়ে আমরা একটা অপ অ্যাম্প ডিজাইন করতে পারি। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে RB1 must be equal to RB2, RE1 must be equal to RE2, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এবং সেকেন্ড কি? সেকেন্ড দুটো ট্রানজিস্টরকে দেখ, যদি IB1 IB2 এর সাথে ইকুয়াল হয়, যদি বিটা 1 বিটা 2 এর সাথে ইকুয়াল হয়, RB1 RB2 এর সাথে ইকুয়াল হয়, তাহলে এই ট্রানজিস্টরটাকে অ্যাকুরেটলি আইডিয়াল হতে হবে, হ্যাঁ আইডেন্টিক্যাল হতে হবে। দুটো ট্রানজিস্টরকে আইডেন্টিক্যাল হতে হবে। বল, এইরকম মার্কেটে দুটো ট্রানজিস্টর আইডেন্টিক্যাল পাওয়া কি পসিবল? না, একটু বিটার অ্যাম্পলিফায়ার গেইন একটু কম বেশি একটু তো কিন্তু থাকবে। আমাদেরকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে অলমোস্ট কাছাকাছি থাকে, ঠিক আছে? এটা অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে তখন, প্র্যাকটিক্যাল কথা বলছি। কিন্তু আইডিয়াল থিওরিতে বলছে যে দুটোকে অবশ্যই এক হতে হবে। যদি দুটো ইন্ডিভিজুয়াল এরকম ট্রানজিস্টরের যদি কারেন্ট গেইন মানে বিটা 1 বিটা 2 এইগুলো যদি সেম থাকে, যদি বেস কারেন্ট সেম থাকে, যদি RB1 RB2 এরকম রেজিস্ট্যান্স পাথগুলো সেম থাকে, তাহলেই একমাত্র ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ার বানানো সম্ভব, ঠিক আছে? এর মডিফাইড সার্কিটটা কি হবে? এর মডিফাইড সার্কিটটা হয় দেখতে এরকম, দেখে নে। মডিফাইড সার্কিটটা হয় হচ্ছে এরকম। এই দুটোকে যোগ করে দিব, ঠিক আছে? এখান থেকে কানেক্ট করে এখান থেকে আউটপুট বেরোচ্ছে, এদিক থেকে RC1, এদিক থেকে RC2, এই দুটোকে কানেক্ট করে একসাথে বার করে দিলাম VCC, ওকে, প্লাস VCC। এখানে RB1, এখান থেকে একটা সাপ্লাই দিলাম যেটা ছিল V1। এখান থেকে এবার এই দুটোকে কাপলিং করলে RE1 আর RE2 প্যারালাল, তাই তো? আর এখানে আমরা কি সাপ্লাই দেব বল? এখানে আমরা দিয়েছি গ্রাউন্ড টু মাইনাস VEE নট VCC, প্লাস VCC মাইনাস VE, ঠিক আছে? এইটাই হয়ে যাবে RE1, ঠিক আছে? সরি, এখানে একটা গন্ডগোল হয়েছে, এগুলোকে আমরা গ্রাউন্ড দেখাবো না, এখানেও আমরা ইন্ডিভিজুয়ালি দেবো। এটা হচ্ছে তোর ওই বুঝেছিস মানে সেই বায়াসিং ছিল না, একটা নেগেটিভ বায়াস দিয়ে একটা ট্রানজিস্টরের কনফিগারেশন ছিল, সেইটার কথাই বলা হচ্ছে, ঠিক আছে? তো এটা দিলাম RE1 প্যারালাল RE2, দুজন প্যারালাল হয়, এটাকে আমরা RE গ্যাস ধরলাম। আর এখানে আবারও একটা এরকম নিলাম, এখানে একটা সাপ্লাই দিলাম, এটা হয়ে গেল V2, এটা হয়ে গেল কি RB2, তাই তো? এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে IB1 IB2, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে IB1। এইখানের কালেক্টর কারেন্টটা আমার এত ইম্পর্টেন্ট এখন দেখার দরকার নেই। এখান দিয়ে একটাই কারেন্ট যাচ্ছে IE, কেন এদিক দিয়ে আসছে IE1, তাই তো? এদিক দিয়ে আসছে IE2, দুটো মাঝ করে IE হয়েছে, ক্লিয়ার? আর এই যে আউটপুটটা তৈরি হচ্ছে, তাহলে কি হচ্ছে? আমি ধরলাম এর আউটপুট V1, তাই তো? আর এর আউটপুট ধরলাম V2, তাহলে এদের মধ্যে যে অ্যাকচুয়াল আউটপুট তৈরি হবে, সেই আউটপুটটা কি হবে? এদের মধ্যে ডিফারেন্সটা, তাহলে V1 মাইনাস V2, এটাই তো অপ অ্যাম্পের এক্সপ্লেনেশন দেয়, V1 ইন্টু V2। কিন্তু তার আগে একটা কি বসবে? কে। কেন দাদা? এটাও তো একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, এটাও একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, তাহলে গেইন হবেই একটা, তাই না? তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অপ অ্যাম্পের আউটপুট, যেটা আমরা পরে দেখব লিখতে। তাহলে এরকম একটা ডিফারেন্সিয়াল হাই গেইন হাই কাপেল ডাইরেক্ট কাপেল হাই গেইন ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা কি ডিজাইন করি? অপ অ্যাম্পকে ডিজাইন করে থাকি, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে অপ অ্যাম্প হচ্ছে কি? অপ অ্যাম্প হচ্ছে একটা হাই গেইন ডাইরেক্ট কাপেল নেগেটিভ ফিডব্যাক। কেন নেগেটিভ ফিডব্যাক? দেখ মাইনাস VE আছে, কারেক্ট? নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিট, যাতে কিনা দুটো অ্যাটলিস্ট দুটো ট্রানজিস্টরকে ইউজ করা হচ্ছে, যে কিনা
দুটো সিগন্যালের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করছে। এই প্রথম আমরা পেলাম ডিফারেন্স সিগন্যালের মধ্যে। এর আগে কোনোদিন অ্যাম্পলিফায়ার সার্কিটে ট্রানজিস্টর দিয়ে ডিফারেন্স ক্রিয়েট করা সম্ভব হয়েছিল দুটো সিগন্যালের মধ্যে? না। দেখ, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, কারেক্ট? V1 একটা সিগন্যাল, V2 একটা সিগন্যাল, কিন্তু দুটো সিগন্যালের মধ্যে এখন আমরা ডিফারেন্স ক্রিয়েট করতে পারছি, কিন্তু এর আগে এরকম কোনো আইডিয়াই ছিল না। তাই জন্য আমরা বলছি, ঠিক আছে? এটাই হচ্ছে এমন ধরনের সার্কিট যে কিনা তোর কি করে, যে কিনা হাই গেইন, তারপর হচ্ছে কি বল, হাই গেন হাই হাই গেইন, ঠিক আছে, হাই গেইন ডাইরেক্ট কাপেল নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে, অ্যাম্পলিফায়ার সার্কিট, যা কিনা তোর কি করে মাল্টিপল ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্পলিফিকেশন করে। কেন গেইন পাচ্ছিস কিছু একটা মানেই সেটা অ্যাম্পলিফিকেশন করে দিচ্ছে, তার সাথে তুই ডিফারেন্স পাচ্ছিস দুটো সিগন্যালের, মানে এমনি বেসিক আইডিয়ায়। তার মানে কি হচ্ছে, তার মানে সিগন্যালের উপর ম্যাথমেটিক্যাল অপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই তো? এটাই কিন্তু এর আগে করা সম্ভব হয়নি। ওকে, চল এদিকে আয়। এবার অপ অ্যাম্পের এটা হচ্ছে ব্যাপার। এবার এটার রেসপেক্টে একটু লিখতে হবে বাবু, ঠিক আছে? লিখে নাও অপ অ্যাম্প কাকে বলে, কারণ এটা পরীক্ষায় দেবে তোমাদের। খাতা খোলো, অপ অ্যাম্প বলবো? হ্যাঁ বল। Op amp লেখ, op amp is a direct couple, op amp is a direct couple high gain amplifier. অপ অ্যাম্প ইজ এ ডাইরেক্ট কাপল। হ্যাঁ, op amp, the op amp is a direct couple। আমি লিখে দেবো, সব থেকে ভালো হয়, আমি লিখে দিচ্ছি। কলেজে পড়িয়েছে op amp? এই ক্লাসে শুরু হয়নি করে এখনো। হ্যাঁ বল। অপ অ্যাম্প সেকেন্ড সেমিস্টারে হয়েছিল একটু, তেমনটা হয়নি। না না, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ব্যাপারগুলো বুঝতে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। এতদিন তো ম্যাথ পড়াতে দেখেছিস, কখনো ইলেকট্রনিক্স পড়াতে দেখিস না। তুই জানতিসই না আমি ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের? তুই কি ভাবছিস আমি বিএসসি পিএসসি করেছি ম্যাথসে নাকি? না, বলেছিল একবার এই অনলাইন ক্লাসে। আর তুমিও ম্যাথেও বলছিলে যে আমার ইলেকট্রনিক্স হতাও, আমাকে দিলীপ স্যার আমাকে ইলেকট্রনিক্সই দেয় না। হ্যাঁ, ইলেকট্রনিক্স দেয় না, এবার দিল, তাও আমি নিতে চাইছিলাম না এখন আর। অফলাইনে পড়াতে ঠিক আছে ইলেকট্রনিক্স, অনলাইনে ভালো লাগে না। অফলাইনে তো সবচেয়ে ভালো। এটা কিন্তু ডেফিনেশন না, এটা ওভারভিউ বলে, ওভারভিউ বলে লিখবি, ওভারভিউ, ডেফিনেশনের পরে লেখাবো। The op amp is a direct couple high gain amplifier to which the feedback is externally connected to control its overall response characteristics. লিখে রাখ। আচ্ছা আমাকে বল, op amp কি একটা op amp as a source হিসেবে ইউজ করা যেতে পারে? ভোল্টেজ কোনো সোর্স হিসেবে? আমি বলছি op amp কি কোনো সোর্স হিসেবে ইউজ করা যেতে পারে? কি op amp কি একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট না প্যাসিভ কম্পোনেন্ট? অ্যাক্টিভ কম্পোনেন্ট। Why? সোর্স, হ্যাঁ অ্যাক্টিভ কম্পোনেন্ট। কেন অ্যাক্টিভ কেন? কারণ আমরা দুটো সিগন্যাল থেকে একটা নতুন সিগন্যাল জেনারেট করতে পারছি, দুটো সিগন্যাল ইনপুটে দেওয়ার ফলে একটা নতুন সিগন্যাল জেনারেট করতে পারছি, তাই তো? ট্রানজিস্টর কিন্তু সিগন্যাল জেনারেট করতে পারে না, ট্রানজিস্টর সিগন্যালে শুধু স্ট্রেনকে ইনপুট করতে পারে, কিন্তু অপ অ্যাম্প কি করতে পারে, সিগন্যাল জেনারেশনেরও হেল্প করে, রাইট? কেন কেন অপ অ্যাম্পের মধ্যে ম্যাথামেটিক্যাল অপারেশনের যে ক্যাপাবিলিটিটা আছে তার জন্য, তাই জন্য অপ অ্যাম্প কিন্তু একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট। ক্লিয়ার? এটা খাতাতে লিখে রাখো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই ছেলেগুলো মিস করে, ছেলে মেয়েরা, সেখান থেকেই সমস্যা হয়ে যায় চাকরি পেতে। তাহলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার কি, অপ অ্যাম্প ইজ ওয়ান অফ দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট। ওকে ওকে, আচ্ছা অপ অ্যাম্পের এইটা তো হলো, ডেফিনেশনটা
কি লেখানো যায়, আরো ভালো কিছু ভাবে লেখা যাবে, তাই তো ডেফিনেশন। দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ কি আবার গুড মর্নিং লিখে দেখতে দেখি। তো জ্বালায় না, তোদের পড়িয়েছি না ভাই, তোদের অলরেডি ডিটারমিনেন্ট পড়ানো হয়ে গেছে। এ ভাই তবু আমাকে ডিটারমিনেন্টে আজকে লাইভ আছে তোর ইসে কি জানি বলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করে যাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। লেখ অপ্যাম ইজ দা, এবার যেটা লেখার সেটা একটা ডেফিনেশন একেবারে, ঠিক আছে লেখ অপ্যাম, আর লেখ মানে আমি লিখে দিচ্ছি এবার ডেফিনেশন, DFN শর্টে লিখছি ডেফিনেশন, এরকম হবে ডেফিনেশন, জানিসই আমার স্টাইলটা মোটামুটি। তাহলে অপ্যাম এবার হচ্ছে ডেফিনেশন, ওটা ওভারভিউ দিয়েছিলাম। অপ্যাম ইজ আ ডাইরেক্ট কাপেল, অবশ্যই ডাইরেক্ট কাপেল তো বলতেই হবে তাই না, ডাইরেক্টলি কাপেল হাই গেইন ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে, অ্যাম্পলিফায়ার, ইন্টিগ্রেটেড সার্কিট অ্যাম্পলিফায়ার। দাঁড়া সেটা একটু অসুবিধা করছে, amplifier, okay, with two high impedance, with two high impedance input terminals। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস কেন অপ অ্যাম্প এত বেটার। ট্রানজিস্টরের মেন প্রবলেম কি ছিল বল, বিজেটির ক্ষেত্রে কি প্রবলেম ছিল, বিজেটির ক্ষেত্রে ইনপুট টার্মিনাল ছিল লো ইম্পিডেন্স, আউটপুট টার্মিনাল ছিল হাই ইম্পিডেন্স, এর জন্য ডিস্টরশন ক্রিয়েট হওয়ার চান্সেস অনেক বেশি ছিল, তাই তো। ওটাকে ওভারকাম করার জন্য আমরা জেফেট কে নিয়ে এসেছিলাম বা মসফেট বা ফেট ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম, কিন্তু এইখানে আমরা একটার মধ্যেই কাজ হয়ে যাচ্ছে, এটা কারেন্ট গেইনও করে দিচ্ছে, ভোল্টেজ গেইনও করে দিচ্ছে, ম্যাথমেটিক্যাল অপারেশনও চালাচ্ছে, এবং এটার ক্ষেত্রে ডিস্টর্টেড আউটপুট পাওয়ার চান্সেস অনেক কম, কারণ এর ইনপুট সাইডে হাই ইনপুট ইম্পিডেন্স আছে, কারেক্ট নাকি না। এবং বেসিক্যালি যদি দেখিস অপ অ্যাম্পকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিতে আমরা তোর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করে থাকি, সব থেকে বেশি কারেন্ট অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করি না, বুঝেছিস। লো আউটপুট ইম্পিডেন্স, ঠিক আছে। The op amp is a direct couple high gain IC integrated circuit amplifier with two high impedance input terminals and one low output impedance, or লিখতে পারিস লো ইম্পিডেন্স আউটপুট টার্মিনাল, সরি লেখাটা ঠিকঠাক হবে না, লো ইম্পিডেন্স আউটপুট টার্মিনাল, ঠিক আছে, আউটপুট টার্মিনাল, ক্লিয়ার। ওকে, এবার এই অপ অ্যাম্প কি করে, অপ অ্যাম্প বেসিক্যালি এই ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে কি করে, দুটো অ্যাম্পলিফায়ারের যে ইন্ডিভিজুয়াল আউটপুট আসছে সেই ইন্ডিভিজুয়াল আউটপুটের ডিফারেন্সকে আউটপুট স্টেজে শো করে, তাই তো। দুটো ইনপুট স্টেজের জন্য, দুটো ইনপুট স্টেজে যে ইনপুট আমরা দিচ্ছি, এই ইনপুট দেওয়ার জন্য যে আউটপুট আমরা পাচ্ছি, সাপোজ লেটস সে আমরা এই ফার্স্ট Q1 ট্রানজিস্টরের রেসপেক্টে আউটপুট পাচ্ছি K ইন্টু V1, সাম কনস্ট্যান্ট, সাম K ফর কি, যে কতটা পরিমাণ এর গেইন, K ফর গেইন, কতটা গেইন হয়েছে সিস্টেমে, আর সাম এখানের ক্ষেত্রে পাচ্ছি K ইন্টু V2। সো এই ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার কি করছে, এই দুটো সিগন্যালের ডিফারেন্সকেই অ্যাজ এ আউটপুট হিসাবে আউটপুট স্টেজে তুলে ধরছে, তাই তো। সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, আর অপ অ্যাম্প অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার দিয়েই তৈরি, ঠিক আছে। এবার অপ অ্যাম্পের যদি আমরা নর্মালি যদি আমরা ডিজাইন দেখি, তাহলে অপ অ্যাম্পকে দেখতে হবে এইরকম, কেমন হয়, অপ অ্যাম্পকে দেখতে হয় সে বিঙ্গল লেসের মতো, যেখানে একদিকে প্লাস একদিকে মাইনাস। এইখানে যে সাপ্লাইটা দিচ্ছি দেখ, অ্যাকচুয়ালি কিছুই না, অ্যাকচুয়ালি এইটাকেই রিফ্লেক্ট করছে, এই ছবিটাকেই রিফ্লেক্ট করছে, দেখ কিভাবে করছে, দেখ দুটো ইনপুট দেখাচ্ছে, দুটো ইনপুট দেখাচ্ছে,
তাই তো একটা কি ছিল, একটা V1 ছিল, একটা V2 ছিল, তো এটাই হচ্ছে হ্যাঁ V1, এটাই হচ্ছে V2, কারেক্ট? হ্যাঁ এখানে কি ছিল একদম নিচে -VE, নেগেটিভ ফিডব্যাক ভোল্টেজ, যেটা আমরা বলেছিলাম, তাই তো? আরেকটা হ্যাঁ কি, আরেকটা হচ্ছে ট্রানজিস্টরের মতো, যেহেতু এটা ট্রানজিস্টর দিয়ে ডাইরেক্ট কাপেল অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করা হয়েছে, তাহলে তার বায়াসিং পারপাস আমরা একটা ব্যাটারি সাপ্লাই দেবো, ভিসিসি প্লাস ভিসিসি, ইয়েস অর নো? আর হ্যাঁ আমাদের হ্যাঁ একটাই আউটপুট বেরোচ্ছিল, সেটাই হচ্ছে ভি আউট, তাই তো? হ্যাঁ ওকে, এইটা হচ্ছে 2 নম্বর পিন, আমি পিন ডায়াগ্রামটাও আঁকাচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর পিন, এটা হচ্ছে 4 নম্বর পিন, এটা হচ্ছে 7 নম্বর পিন, এটা হচ্ছে 6 নম্বর পিন, যেটা কিনা আউটপুট টার্মিনাল। এই 741 আইসি নাম্বারটা ছিল কি? ডেফিনেটলি এর আইসি নাম্বার হয় IC 741, যেটা টেক্সাস ইনস্ট্রুমেন্টের নাম শুনেছিস, যাদবপুরে যারা 44 লাখ প্যাকেজ দেয়, সেই কোম্পানি বানিয়েছে, ঠিক আছে? ওকে, ও, এটা হচ্ছে, এটাকে বলা হয় অলওয়েজ নেগেটিভ সাপ্লাই টার্মিনাল। ওটা হচ্ছে তো বুঝতেই পারছিস, পাওয়ার সাপ্লাই। আর এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। এবার এই যে V1, যে এই 2 নম্বর টার্মিনাল, একে বলা হয় ইনভার্টিং ইনপুট টার্মিনাল। কেন? এটা দেখো, এটা মাইনাস সাইনের সাথে কানেক্টেড, কারেক্ট? হ্যাঁ, তার মানে এইখানে যা আমরা ইনপুট সিগন্যাল দেব, এবং এই ইনপুট সিগন্যালে আমরা সাপ্লাই দেব, আর যদি আমরা এই সেকেন্ড ইনপুট সিগন্যালকে আমরা গ্রাউন্ড করে দিই এবং কোনো রকমভাবে আউটপুট এবং ইনপুটের মধ্যে একটা ফিডব্যাক সার্কিট লাগাই ইউজিং সাম প্যাসিভ এলিমেন্ট, তাহলে যে অ্যাম্পলিফায়ারটা ডিজাইন হবে, সেই অ্যাম্পলিফায়ারটাকে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলে। মানে সেই অ্যাম্পলিফায়ারের ক্যাপাবিলিটি কি আছে জানিস? যদি এখানে সিগন্যালটা যদি এইরকম থাকে, ঠিক 180 ডিগ্রি ফেজ শিফট করে দেবে সিগন্যালকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ অ্যামপ্লিফাই করে। হ্যাঁ, অ্যাম্পলিফাই করে 180 ডিগ্রি ফেজ শিফট করে দেবে, তাই জন্য এটাকে বলা হয় ইনভার্টিং টার্মিনাল। এই মাইনাস সাইনটা অ্যাকচুয়ালি কি ডিনোট করছে? মাইনাস সাইনটা 180 ডিগ্রি ফেজ শিফটকে ইন্ডিকেট করছে, ক্লিয়ার? হুম ইনভার্টিং টার্মিনাল। আর 3 নম্বর পিনটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং, মানে এখানে যা সাপ্লাই দিবি সেটাই পাবি, ঠিক আছে? নন ইনভার্টিং। নন ইনভার্টিং টার্মিনাল, ওকে। আচ্ছা, ইনভার্টিং টার্মিনাল হয়ে গেল, নন ইনভার্টিং টার্মিনাল হয়ে গেল, লিখে রাখ। আমি হয়ে গেছি। লিখে দিয়েছিস? হ্যাঁ আচ্ছা, এটা লিখে নিয়েছিস। এবং অপ্যাম্পে, তার মানে কারা বানাচ্ছে অপ্যাম্প? অপ্যাম্প বানাচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট, তাই তো? এবার এই যে টেক্সাস ইনস্ট্রুমেন্ট যেটা বানিয়েছে 741, সেটা বেসিক্যালি অনেক ধরনের হয়। আমরা যে অপ্যাম্পকে ইউজ করি IC 741, অথবা অনেক সময় দেখবি LM দিয়ে লেখা থাকে, LM 741, অথবা এইরকমভাবেও লেখা থাকে 741। এটাকে বলা হয় হচ্ছে অর্ডিনারি অপ্যাম্প, লিখে রাখ, অর্ডিনারি অপ্যাম্প আইসি। এই LM কে বানিয়েছে জানিস? LM কে বানিয়েছে? ন্যাশনাল সেমিকন্ডাক্টরের নাম শুনেছিস? হ্যাঁ, হ্যাঁ সেই কোম্পানি যখন অপ্যাম্প বানায়, সেই অপ্যাম্পের আগে LM ইউজ করে, ঠিক আছে? বুঝলি? আবার অনেক অপ্যাম্পের আগে দেখবি NE এবং C ইউজ করছে। 741 এটা হচ্ছে এক ধরনের কোম্পানি, এই তিনটা নামটা লিখে আছে দিচ্ছি, কি বলতো? সিগনেটিস। হ্যাঁ, এরা বানায়, এরা যখন অপ্যাম্প বানায়, সেই অপ্যাম্পের আগে NE এবং C সিরিজ ইউজ করে। IC বা মিউ এ যারা বানায় তারা টেক্সাস, আর LM ইউজ করে ন্যাশনাল সেমিকন্ডাক্টর, বুঝেছিস? অপ্যাম্প বেসিক্যালি কি? একটা 8 পিন আইসি, তাই তো? কিন্তু একটা 8 পিন আইসি যদিও অপ্যাম্প হয়, তবুও অপ্যাম্পের একটা বিশেষত্ব আছে কি, অপ্যাম্পের 8 নম্বর পিনটা কারোর সাথে কানেক্টেড নয়। কেন? আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি অপ্যাম্পের ফাংশনাল পিন কোনগুলো? 6, 7, 4, 3, 2, কারেক্ট? হ্যাঁ, এবার আসছি আমরা অপ্যাম্পের পিন ডায়াগ্রামে। আঁকো। না ওই তিনটা আইসি কি বললে? 3টে আইসি কি বলে মানে বুঝলাম না, বল।
একটা সেভেন ফোর 7 4 হ্যাঁ। দেখ নর্মাল মিউ এ 741টা টেক্সাস বানায়, ঠিক আছে? না না, এই তিনটে একটা কম্বিনেশন কি বললো একটা? কোন তিনটে কম্বিনেশন বল? তিনটে, ওই তিনটে আইসি 741, এলএম 741, নিউ এ। হ্যাঁ, এই যে আমি তো বললাম এই আইসি 741টা আর মিউ এ 741টা টেক্সাস বানায়। এলএম 741 যে মার্কেটে যে অপেম গুলো আছে সেগুলো ন্যাশনাল সেমিকন্ডাক্টর বানায়। আর এনি বা সি সিগনেটিক্স বানায়, সেটা হচ্ছে তারা এনি আর সি সিরিজটা ইউজ করে, মানে তুই চিনতে পারবি কোন কোম্পানির তুই প্রোডাক্ট নিচ্ছিস, বুঝলি? হুম। এইভাবে। আচ্ছা, এবার অপ্যাম্পের আমরা কি আঁকছি? অপ্যাম্পের আমরা তিনটা মিলে। পিন ডায়াগ্রাম আঁকছি। এবার পিন ডায়াগ্রাম যদি আঁকি, পিনের এখানে একটা নচ থাকে যেখানে এই সাইডটা থেকে এক ক্যালকুলেট করা হয়, তাই তো? তাই তো, এটাকে বলা হয় নচ। নচ, ঠিক আছে? এটা হচ্ছে পিন ডায়াগ্রাম আমরা দেখাচ্ছি। পিন ডায়াগ্রাম দেখাচ্ছি কার? অর্ডিনারি, ওই যে তুই যেটা জিজ্ঞাসা করছিলিস, তাই তো, যে দাদা ওটা কি বললে? ওটা বললাম অর্ডিনারি। অর্ডিনারি অর্ডিনারি অপ্যাম্প গুলো যেগুলো হয় তার পিন ডায়াগ্রাম। যদি তার পিন ডায়াগ্রাম দেখাতে হয় তাহলে এখানে 4টে পিন আর এখানে 4টে পিন, ঠিক আছে? সুন্দর করে এঁকে দিচ্ছি। খুবই বেসিক আলোচনা হচ্ছে, পরের দিন থেকে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকবো। অনিকেতেরই কি কমিউনিকেশন, নাকি অনিকেত তোর সাথে পড়ে, নাকি ওর ইনস্ট্রুমেন্টেশন? না না, আমার সাথে একই কলেজ। আচ্ছা, একই কলেজ কি একই ডিপার্টমেন্ট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখ এখানে অপ্যাম্পটা আঁকছি যেটা আমরা এঁকেছিলাম, ঠিক আছে? 2 নম্বর পিনটা কি ছিল ভাই আমার? ইনভার্টিং টার্মিনাল। 2 নম্বর ছিল হচ্ছে আমার ভিওন, ইনভার্টিং টার্মিনাল। 3 নম্বর পিনটা কি ছিল ভাই? নন ওই নন ইনভার্টিং। ইনভার্টিং টার্মিনাল। এখান থেকে কি আসে ভাই? মাইনাস ভিই, তাই তো? তাহলে মাইনাস বি, এই ওটা পিনটা, 4 নম্বর পিন। ওটা 4 নম্বর পিন, কারেক্ট। প্লাস ভিসিসি, তাই তো? ওটা তোমার ইসে চলে যাচ্ছে 7 নম্বর। 7 নম্বর, কারেক্ট। 6 নম্বর আর আউটপুট আউটপুট, 6 নম্বর, কারেক্ট। আচ্ছা, তার মানে এইখানে কি দাদা 1 নম্বর পিনটায় তাহলে কি আছে? 1 নম্বর পিন আছে হচ্ছে নাল ব্যালেন্স। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে? তবু আমি বলে দিই, যখন এটাই হচ্ছে অপঅ্যাম্প আর ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য। যখন কোনো সিগন্যাল তোর ইনপুটে থাকবে না তখন আউটপুট ডিফারেন্স কত হওয়া উচিত? নিশ্চয়ই 0। কিন্তু কিন্তু এই যে প্লাস ভিসিসি আর মাইনাস ভি সাপ্লাইয়ের জন্য আউটপুটে কিছু না কিছু আমরা পেয়ে থাকি, তাই তো? সেইটাকে নালিফাই করে 0 এনে দেওয়া হয়, এবং সেটা করার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা দরকার সেটা নাল ব্যালেন্স করে থাকে। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি নাল ব্যালেন্স অথবা আরেকটা নামও পড়বি যেটাকে বলা হয় অফসেট নাল। যে কি করে, যখন কোনো আউটপুট সিগন্যাল মানে ইনপুট সিগন্যাল দেওয়া হবে না তাহলে আউটপুট সিগন্যালও পাবো না। সেটাই তো লিনিয়ার সার্কিটের মানে তোর কি বলবো, মানে রুলস, তাই না? লিনিয়ার সার্কিট মানে কি? ইনপুটে সিগন্যাল থাকলেই আউটপুট জেনারেট হবে, ইনপুটে সিগন্যাল না থাকলে আউটপুট জেনারেট হবে না। কিন্তু অপ অ্যাম্প ট্রানজিস্টরের ক্ষেত্রেও দেখা যায় যে ইনপুটে সিগন্যাল না দিলেও আউটপুটে কিছু ভ্যারিয়েশন চলে আসছে ডিউ টু এই এক্সটার্নাল সাপ্লাইগুলো, বা ডিউ টু এই তোর বায়াসিং এর জন্য যে সাপ্লাইগুলো দেওয়া হচ্ছে প্লাস ভিসিসি মাইনাস ভি এগুলো। কিন্তু যেহেতু অপ অ্যাম্প একটা লিনিয়ার সার্কিট, তো অপ অ্যাম্পের ক্ষেত্রে কিন্তু আউটপুটেও 0ই থাকবে। কিভাবে থাকবে সেটাই ব্যালেন্স করে হচ্ছে এই অফসেট নাল। সেটা আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। যে প্র্যাকটিক্যালি মানে এক্সাম্পল এমন দেবো প্র্যাকটিক্যালের মতোই বুঝতে পারবি যে কেন হচ্ছে। এটা হচ্ছে আউটপুট টার্মিনাল, কারেক্ট? এটা হচ্ছে প্লাস ভিসিসি, আর এটা হচ্ছে নো কানেকশন। এই 8 নম্বর পিনের কোনো কানেকশন থাকে না। এবার দাদা 7টা পিন দিয়ে যদি আমি বানাতাম তাহলে কি হতো? দেখো ভাই, 7টা পিনে কিছু হয় না, ঠিক আছে? কারণ আমাদের মার্কেটে যে আইসি গুলো আসে সেগুলো সব ডুয়েল ইন প্যাকেজ থাকে। ডুয়েল ইন প্যাকেজ নাম শুনেছিস হয়তো, ঠিক আছে? মানে দাদাকে মানে কি, মানে হচ্ছে 8টার থাকে, 9 4টের থাকে, 9 16টার থাকে, 9 14 পিনের থাকে, তাই না? মানে এই দিকে যা থাকবে এদিকেও তাই থাকবে। ডুয়েল ইন প্যাকেজ মানে কি? দুই দিকেই সমানখানা পিন থাকবে। এবার এখানে যদি আমি 4টে আর এখানে 3টে করি তাহলে ওটা কোনো আইসি বেসে কি বসাতে পারবি? আইসি বেসে না, আইসি বেসের জন্য তো সমানই না। আইসি বেস তো 8টা আইসি বেসের বেসগুলো পাওয়া যায় সবসময় 4 8 16 14
তাই না, এইরকম তাই না আইসি। তারপরে 40 তাহলে 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 এই তাহলে হ্যাঁ মানে মাইক্রো কন্ট্রোলারের জন্য যদি বলিস, মাইক্রো প্রসেসরের জন্য বলিস 40টা পিন, কারেক্ট। তো সেইখানে হ্যাঁ। এই একটা এক্সট্রা পিন যদি আমরা না রাখি তাহলে আইসি বেসে বসবে না, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই কোনো সার্কিট অ্যারেঞ্জমেন্টের সাথে কানেক্টেড নয়, এটা নো কানেকশন, এই জন্য বলা হয় 8 নম্বর পিনটা অপ অ্যাম্পের এরকম থাকে। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ। লিখে রাখতে পারিস, ঠিক আছে। আর কি পড়াবো আজকে? হ্যাঁ, আরেকটা আরেকটা ডায়াগ্রাম দেখিয়ে দিই। আরেকটা ডায়াগ্রাম দেখ, আজকে আর বেশি কিছু বলবো না, আজকে কেউ নেই, আজকে বেশি আর কিছু বলছি না, হালকার উপর দিয়ে আজকে বলছি, ঠিক আছে। পরের দিন আমি ব্লক ডায়াগ্রাম থেকে এক্সপ্লেন করব। আচ্ছা, অপ অ্যাম্পের এইটা তো তুই দেখলি ডায়াগ্রাম, রাইট? এবার অপ অ্যাম্পের যদি তুই ইসে দেখিস, যদি আবারও ইন্টারনাল স্ট্রাকচার দেখিস আরেকবার, তাহলে অপ অ্যাম্পের আরেকটা ইন্টারনাল স্ট্রাকচার তোকে দেখিয়ে দিই, একেবারে কোর ইন্টারনাল স্ট্রাকচার, যেখান থেকে তুই বুঝতে পারবি যে হাই ইম্পিডেন্স লো ইম্পিডেন্স কিভাবে বলছে। দেখ, অপ অ্যাম্পের এইটা আউটপুট টার্মিনাল, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ। অপ অ্যাম্পের এইটা আউটপুট টার্মিনাল, এখানে কি আছে ভাই? ইনপুট, কারেক্ট? নন ইনভার্টিং, হ্যাঁ ইনভার্টিং ইনপুট ওটা। একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং ইনপুট আছে, কারেক্ট? হ্যাঁ। অপ অ্যাম্পকে আমরা কি বলেছি? হ্যাঁ। অপ অ্যাম্পকে আমরা কি বলেছি? অপারেশনাল অপ অ্যাম্পের অ্যাম্পলিফায়ার। ডেফিনেশনে আমরা কি বলেছি? না, অপ অ্যাম্পের ডেফিনেশনে আমরা কি বলে রেখেছি? দেখ, ডাইরেক্ট কাপেল হাই গেইন ইম্পিডেন্স থাকে, তাই তো? হাই গেইন হ্যাঁ। হাই ইম্পিডেন্স থাকে, তাহলে ইনপুটে যদি হাই ইম্পিডেন্স দেখাস, তার মানে ওটাকে কি দেখাবি? অ্যাকচুয়ালি ওপেন সার্কিটের দেখাবি। ওপেন সার্কিটের মানেই তো ইম্পিডেন্স হাই, হ্যাঁ কি না? হ্যাঁ। আরে ভাই, এসি সার্কিটের জন্য ইম্পিডেন্স, ডিসি সার্কিটের জন্য কি ওটাই তোর রেজিস্ট্যান্স, তাই তো? রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম মানে কি? ওপেন সার্কিট কন্ডিশনে রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হয়, কারেক্ট? তাহলে এইখানে ইম্পিডেন্স ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স হলো। এখানে একটা তুই দেখতে পারবি বরফির মতো আছে, এই বরফিটা দাদা কি? এই বরফিটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট গেইন, কে ইন্টু ভিএক্স, ঠিক আছে? এটা নিচে নেমে চলে আসলো, এটা হচ্ছে মাইনাস ভিইই, আর এর সাথে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটা হচ্ছে খুব স্মল ভ্যালু রেজিস্ট্যান্স, বা এখানে একটা ইম্পিডেন্স দিচ্ছি যেটা খুব স্মল ভ্যালু ইম্পিডেন্স, ঠিক আছে? জেড আউট, এটা ভেরি স্মল, নিয়ার অ্যাবাউট স্মল, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আউটপুট ইম্পিডেন্স, এটা হয়ে গেল ভোল্টেজ গেইন, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট গেইন, ঠিক আছে? তো এইটাই হয়ে গেল অপ অ্যাম্পের ইন্টারনাল স্ট্রাকচার, এইরকম দেখতে হয়, বুঝেছো? হ্যাঁ। এরকম দেখতে হয় অপ অ্যাম্পের ইন্টারনাল স্ট্রাকচার। এখানে আমরা জেড ইন ইজ ইকুইভ্যালেন্ট টু ইনফাইনাইট, এটা ভেরি স্মল, এখানে কারেন্ট গেইন কে ইন্টু ভিএক্স, এরকম অপ অ্যাম্পের স্ট্রাকচার হয়। ওকে, ক্লিয়ার? হুম। কোনো কোশ্চেন আছে? করতে পারিস আমাকে, যাবতীয় কোশ্চেন বল, যেটুকুনি পড়ালাম এর মধ্যে কোশ্চেন। অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করা হয় অপ অ্যাম্প দাদা? অ্যাপ্লিকেশন কারেন্ট ভোল্টেজ আর পাওয়ার অ্যামপ্লিফায়ার তো হবেই সেটা তো এমনিতে। এমনি নরমাল, তার মধ্যে আমার এছাড়াও আমরা ইউজ করি হচ্ছে ম্যাথমেটিক্যালি কোনো সামার সার্কিট, অ্যামপ্লিফায়ার লাগবে। একদম সামার সার্কিট, স্কেলিং, যে সমস্ত সার্কিটে আমাদের স্কেলিং অপারেশন করা দরকার হয়, ঠিক আছে? সেইখানে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনে ইউজ করে থাকি। ওকে, হ্যাঁ। তো এইখান থেকে তুই কি বুঝলি আমাকে এবার বোঝা, শুনি একটু তোর বক্তব্য। অপ অ্যাম্প সম্বন্ধে তুই কি কি জানলি এখন অবধি? এক্সপ্লেন কর আমাকে। তাহলে প্রথম থেকে বলছি, হ্যাঁ, আমাদের নর্মাল অ্যামপ্লিফায়ার হচ্ছে তোমার শুধু হয়তো কারেন্ট অ্যামপ্লিফাই করতে পারে বা ভোল্টেজ বা পাওয়ার যে কোনো একটা অ্যামপ্লিফাই করতে পারে আচ্ছা। যেকোনো। তো আর এখানে আমরা দেখলাম হচ্ছে ডাইরেক্ট কাপলের যেটা সার্কিট দেখলাম, হ্যাঁ হ্যাঁ বল। ডাইরেক্ট কাপলের দেখলাম হচ্ছে দুটো অ্যামপ্লিফায়ার এর মধ্যে ডিফারেন্স তৈরি করতে পারছি, আচ্ছা, আর অ্যামপ্লিফায়ার আউটপুটের মধ্যে ডিফারেন্স করতে পারছি। এটাকে আর হচ্ছে এটার IB1 IB2 এইসব ইকুয়াল, আর I1 I2 আর এইসব ইকুয়াল আছে কিনা, হ্যাঁ, এগুলো ইকুয়াল হবে তবে আর কি বি করতে পারবি? এগুলো ইকুয়াল হলে তবে তাহলে
এগুলো ইকুয়াল হলে তবেই আমরা একটা তবে ডিফারেনশিয়াল আমরা অ্যামপ্লিফায়ার বানাতে পারবো। করতে পারবো। তবেই আমরা হ্যাঁ আমরা একটা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার বানাতে পারবো। আর অপ অ্যাম্প একটা কি, একটা হাই গেইন ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারই, তাই তো, যে এসি অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাঁ বোথ ডিসি কেও অ্যামপ্লিফাই করতে পারে। অ্যান্ড অলসো কি, সে একটা লিনিয়ার সার্কিটও, মানে ইনপুট আউটপুট, ইনপুট অলওয়েজ সাম কনস্ট্যান্ট ইনটু আউটপুট টার্মস, তাই তো, হ্যাঁ কি না? হুম হ্যাঁ। ওকে, বল আর কি বুঝলি? আর এখানে তোরা অপ অ্যাম্পের পিন ডায়াগ্রাম দেখলি, অপ অ্যাম্পের জেনারেল ডেসক্রিপশন দেখলি। অপ অ্যাম্পের জেনারেল ডেসক্রিপশন দেখে যেটা বুঝতে পারলাম, সেটা কি বুঝতে পারলাম দাদা? ভি আউট ইজ ইকুয়াল টু অলওয়েজ হয় সাম কনস্ট্যান্ট এ। এখানে কনস্ট্যান্ট মানে গেইনকে আমরা কে লিখছি না, হ্যাঁ এ, এ লিখছি, হ্যাঁ এ হ্যাঁ ইন্টু ভি, এ, এ সাবস্ক্রিপ্ট ভি ডিভাইডেড বাই ভি অফ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ডিভাইডেড বাই নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের মধ্যে ডিফারেন্স। কারেক্ট? ইয়েস অর নো? এটাই হচ্ছে অপ অ্যাম্পের জেনারেল এক্সপ্রেশন আউটপুটের। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? এটাও একটা জিনিস হ্যাঁ। শিখলি। তারপর কি দেখলি? পিন ডায়াগ্রাম দেখলি। তারপর কি দেখলি? তার ইন্টারনাল স্ট্রাকচারের আরেকটু এক্সপ্লেনেশনটা দেখলি। আর তার জেনারেল টার্মিনালগুলোর ব্যাপারে জানলি, আইসি নাম্বার জানলি, কোন আইসি কোন কোম্পানি বানায় সেটা জানলি। এবার আমরা যেটা দেখাবো, জাস্ট আমি এটা এঁকে দিচ্ছি, তুই একটু নিজে এক্সপ্লেন করার চেষ্টা করতো, না হলে তো আমি বলেই দেবো। হুম। ঠিক আছে। এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ অপ অ্যাম্প, তাই তো, হ্যাঁ মানে অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রাম। তাহলে কলেজ আছে? হ্যাঁ না আছে, এই 11:30 থেকে আছে আজকে, নয়তো আমাকে 8:30 থেকে রেডি হতে হয় 10:30টায় থাকি। না না, আমি বলতে চাইছি যে তোদের মানে আজকের দিনটা সবসময় 11:30 থেকেই থাকে তো? আজকের দিনটা না দাদা, আজ 10:30 থেকেই থাকে। না, আমি প্রত্যেকদিন 9:30টার মধ্যে ছেড়ে দেবো, চাপ নেই। না, আজকে আরও তাড়াতাড়ি ছাড়ছি, এখন যেহেতু প্রথম দিন আজকে, বাট এমনিও নর্মালও ছেড়ে দেবো 9:30টার মধ্যে। হয়ে যাবে তো তাহলে? দাদা 9:30টার দিকে ছাড়লে দাদা একটু প্রবলেম হবে, যদি একটু আগে থেকে ক্লাস শুরু করলে ভালো হয়, কারণ 9:15 থেকে 12 থেকে বেরোতে হয়। কটা থেকে কটায় ছাড়লে সুবিধা হবে? তুমি যদি 8:30 9:15টার মধ্যে ছেড়ে দাও। তাহলে কটা থেকে পড়া পড়ে আর 8টা থেকে করো। হ্যাঁ, কেউ আসবেই না, জয়েনই করবে না কেউ অত সকালে। কলেজে কলেজ থাকবে না, আজকে একটু দেরি আছে বলেই আসবে। দেখ, ইন্টারমিডিয়েট স্টেজ এটা। হুম। এর পরের স্টেজটার নাম হচ্ছে, আমি এঁকে দিচ্ছি, তুই এক্সপ্লেন করার চেষ্টা করবি। বাফার অ্যান্ড লেভেল শিফটার। এটা হচ্ছে আউটপুট স্টেজ। ফাইনালি এখানে বেরোলো আউটপুট। এটা তুই বলার চেষ্টা কর দেখি, নেক্সট দিন আমি তোকে বলে দেবো পুরো। আগে তুই বলার চেষ্টা কর যে কি এটার থেকে কি কি বুঝতে পারছিস। ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস টার্মিনালটা, এটা হচ্ছে প্লাস টার্মিনালটা অফ অ্যাম্পের। বল ইন্টারনাল স্ট্রাকচার থেকে কি বুঝতে পারছিস? ইনপুট সিগন্যাল দুটো আমরা দিলাম। হ্যাঁ। দিলি। এই যে ইনপুট তারপরে স্টেজ, যে ইনপুট স্টেজে আমরা কি ইউজ করি অফ অ্যাম্পের? ইনপুট স্টেজে আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভ সিগন্যাল। না, ইনপুট স্টেজে না আমরা না ইউজ ইনপুট করি, সিগন্যাল ইনপুট স্টেজে মেসেজ আমরা, যেটা। না, ইনপুট স্টেজে আমরা ইউজ করি, শুনে রাখ, ইনপুট স্টেজে আমরা ইউজ করি এইটা। কোনটা? ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারটা। কোনটা? কোনটা দাদা? এইটা। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবি। তাহলে অপ অ্যাম্পের ইনপুট স্টেজে কাকে ইউজ করা হয়? ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারকে। ঠিক আছে, যে কি করে, যে অপ অ্যাম্পকে হাই গেইন প্রোভাইড করতে হেল্প করে। ক্লিয়ার?
যার কি হয়, যার ইনপুট সাইড হাই ইনপুট ইম্পিডেন্স অফার করে এবং আউটপুট সাইড লো আউটপুট ইম্পিডেন্স অফার করে। ক্লিয়ার? হুম, আচ্ছা, ঠিক আছে। এই ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ারের মেন কাজটা কি দাদা, যে দুটো ইনপুট সিগন্যাল দিচ্ছে, এদের ডিফারেন্সটাকে তৈরি করব উইথ সাম হ্যাঁ। গেইন করে সেটাকে আমরা নেক্সট স্টেজে পাঠিয়ে দেবো। নেক্সট ইন্টারমিডিয়েট স্টেজ, বল ইন্টারমিডিয়েট স্টেজে কে ইউজ হয়? এখানে Intermediate ইন্টারমিডিয়েট স্টেজে সাধারণত মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ারের নাম শুনেছিস? মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার, হ্যাঁ হ্যাঁ, মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার ইউজ করা হয়, যেখানে কি হয় ফার্দার আরো গেইনটাকে ইমপ্রুভমেন্টের জন্য বাড়ানোর জন্য ইউজ করা হয়। এখানে সাধারণত যে আউটপুটটা পাই সেটা সিঙ্গেল এন্ডেড আউটপুট, একটাই আউটপুট বেরোচ্ছে, এখানে কিন্তু দুটো বেরোচ্ছে, এখানে সিঙ্গেল এন্ডেড আউটপুট পাই। এরপরে আসছে লেভেল শিফটার অথবা দুটোর বাফার সার্কিট। মাঝখানে যেটা হ্যাঁ। সিগন্যাল, এবার হচ্ছে সেটাকে হ্যাঁ, সেটা আউটপুট বেরোচ্ছে। এরপরে আছে বাফার এবং লেভেল শিফটার। বাফার এবং লেভেল শিফটার বাড়ানোর জন্য আমরা ভোল্টেজ ফলোয়ার সার্কিট এবং এখানে আমরা সাধারণত সিসি অর সিবি কনফিগারেশনকে ইউজ করে থাকি, সিসি এবং সিবি। ঠিক আছে, তো বাফার এবং লেভেল শিফটারের কাজ কি? বাফার এবং লেভেল শিফটারের কাজ হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজে যে অ্যামপ্লিফাইড আউটপুটটা পেলি মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার থেকে, সেইটাকে তার যে ডিসি ভোল্টেজ লেভেলটা আছে সেই ডিসি ভোল্টেজ লেভেলটাকে অলওয়েজ ফিক্স রাখার চেষ্টা করে। ঠিক আছে, মানে মানে কি দাদা, মানে হচ্ছে ডিসি লেভেলটাকে অলওয়েজ অ্যাবভ দ্য গ্রাউন্ড ভোল্টেজ স্টেজের ওপরে রাখার চেষ্টা করা হয়। ঠিক আছে, যাতে কিনা কোনো রকম আউটপুটে ডিস্টরশন না ক্রিয়েট হয় যখন কিনা ইনপুট ইকুয়াল টু জিরো থাকে। মানে ইনপুট ডিফারেন্স জিরো হওয়ার ফলেও আউটপুটে যেন কোনো রকমের ডিস্টরশন বা কোনো ভ্যারিয়েশন না ক্রিয়েট হয়ে যায়, তার জন্য কি করা হয়, ডিসি ভোল্টেজ লেভেলটাকে একটা ফিক্স রাখার চেষ্টা করা হয়। সেটা করার জন্য আমরা এখানে বাফার এবং লেভেল শিফটার ইউজ করি, যে কিনা বেসিক্যালি কি করছে, যে কিনা এই ডাইরেক্ট কাপল অ্যামপ্লিফায়ারের যে ইন্টারমিডিয়েট যে স্টেজের পরে যে আউটপুটটা ডেভেলপ হচ্ছে, তার যে ডিসি ভোল্টেজটা রয়েছে আউটপুট স্টেজে, সেই ডিসি ভোল্টেজটাকে অলওয়েজ টেন্স টু অ্যাবভ দ্য গ্রাউন্ড রাখা হচ্ছে। ওকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে, যেটা কিনা আমরা একেবারেই চাই না, হুইচ ইজ নট ডিজায়ারেবল। তো তার কারণে কি হচ্ছে, তার কারণে কিন্তু আমাদের ডিসি ভোল্টেজটাকে কি করা হচ্ছে, জিরোতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যাতে ডিসি ভোল্টেজ লেভেলটাকে জিরোতে নিয়ে আসা যায়, তার জন্য আমাদের লেভেল শিফটারকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেটা কিনা একটা এমিটার ফলোয়ার সার্কিট দিয়ে ডিজাইন করা হয়, যে কিনা এক করে অ্যাজ এ বাফার সার্কিটের মতো। কেন এমিটার ফলোয়ার সার্কিট কি ছিল, ইনপুটটা আউটপুটের সাথে ফিডব্যাক কানেক্টেড, তাই তো? হ্যাঁ, মানে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজকে অলওয়েজ ফলো আপ করবে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেইটার জন্যই কিন্তু আমরা ইউজ করছি এখানে বাফার এবং লেভেল শিফটার। এবং লাস্টে আমরা ইউজ করছি আউটপুট স্টেজ। বেসিক্যালি এখানে আমরা পাওয়ার তোর কম্পোনেন্টগুলোকে প্রপারলি হ্যান্ডেল বা মেনটেন করার জন্য এখানে বেসিক্যালি আউটপুট স্টেজে আমরা কি ইউজ করি, পাওয়ার অ্যামপ্লিফায়ার ইউজ করি। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই পাওয়ার অ্যামপ্লিফায়ার, এই বাফার, লেভেল শিফটার, এই প্রত্যেকটা স্টেজ মিলিয়ে আমাদের তৈরি হচ্ছে একটা কি, আইসি 741। ক্লিয়ার? আজকে এই অবধি খতম। না, চলো কলেজ যাবে, রেডি হও। আর আরেকদিন যেদিন আমি পড়ানোর কথা বলছি সেদিনও কি তাড়াতাড়ি কলেজ আছে? 7:30 থেকে 9টার মধ্যে, 8:30, আচ্ছা 8:30, 9:15টার মধ্যে ছেড়ে দিলে হয়ে যাবে তো? হ্যাঁ দাদা, তাও করে নেবো। মোটামুটি আমাকে 15-20-র মধ্যে বেরোতে হবে, ওই 10:30টাতে ক্লাস থাকবে। ঠিক আছে, চলো টাটা। ঠিক আছে তাহলে।